নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে মান্থ ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করা হয়। এই ভিডিওর সাথে নিচের ডেসক্রিপশন লিঙ্কে সেই ভিডিওগুলোর লিঙ্কও পেয়ে যাবেন। এছাড়া আমার ব্লগ www.icsgwbcs.com-এ এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলি মান্থলি আপলোড করা হয়, সেখান থেকে পিডিএফগুলি আপনারা পেয়ে যাবেন। এছাড়া অন্যান্য আপডেটের জন্য আমাদের ফেসবুক পেজ আইসিএসজি ফ্যাকাল্টি ফর ডাব্লিউবিসিএসে চোখ রাখবেন। আগামীতে আমরা মক টেস্টের আয়োজন করছি। আজকের এই ভিডিওটিতে আমরা অক্টোবর 2020 পার্ট 1-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেব। প্রথমেই আমরা ন্যাশনাল নিউজগুলো দেখে নেব। সেখানে আমরা দেখতে পাচ্ছি রেইজ রেসপন্সিবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর সোশ্যাল এম্পাওয়ারমেন্ট 2020। এটি একটি ভার্চুয়াল সামিট, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি এবং নীতি আয়োগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল অক্টোবর 2020-তে। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার এবং তাতে ভারত ভবিষ্যতে গ্লোবাল লিডারের জায়গা নেবে বলে আশা করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিউম্যান ওয়েলফেয়ারের জন্য ব্যবহার করা যেতে পারে, কারণ এর ফলে লার্নিং অনেক ইজি হয়েছে। আমরা কোভিড লকডাউনের সময় আমরা দেখতে পেয়েছি। এছাড়া বিভিন্ন সেক্টরে ট্রান্সপারেন্সি এসছে, সার্ভিস ডেলিভারি অনেক ইজি হয়েছে, যেটা গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা বিভিন্ন দিক রয়েছে, যা এটাকে একটা ওয়েপন হিসেবে ওয়েপনাইজেশন হতে পারে, এগেনস্ট হিউম্যানিটি ব্যবহার হতে পারে, সাইবার ক্রাইম সাইবার ফ্রডে ব্যবহার হতে পারে। এক্ষেত্রে সতর্ক থাকতে হবে। তো এতে একটা রেসপন্সিবিলিটি রয়েই যাচ্ছে এই টেকনোলজির ব্যবহারে। এই সামিটে মুকেশ আম্বানি ডেটা বা তিনি ডিজিটাল ক্যাপিটালিজমের কথা বলেছেন এবং সেখানে ডেটাকে বলেছেন ডিজিটাল ক্যাপিটাল। এটা খুব গুরুত্বপূর্ণ একটি কয়েনেজ অফ টার্ম। সেখানে উনি রেগুলেটরি ফ্রেমওয়ার্কের একটা দাবি জানিয়েছেন। এটা ভীষণ প্রয়োজন। এই প্রসঙ্গে গভর্নমেন্টের রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আইন আনা দরকার, যাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার আইনের আওতায় থেকেই হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে কয়েকটি অ্যাডেড ইনফরমেশান জানা জরুরি। ইন্ডিয়াতে ডিজিটাল পেমেন্ট অলরেডি খুব বেশি পরিমাণেই হচ্ছে, শুরু হয়ে গেছে প্রতিষ্ঠিত একটি মেকানিজম হিসেবে। ইউপিআই এক্ষেত্রে আমাদের টেকনোলজি, যেটা ডেভেলপ করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই আন্ডার দ্য গাইডেন্স অফ আরবিআই। ইউপিআই 2.0 লঞ্চ হয়েছে আগস্ট 2018-এ। এক্ষেত্রে একটি কমিটি তৈরি হয়েছিল, নন্দন নীলকিনি কমিটি ফর ডিপেনিং ডিজিটাল পেমেন্টস। তো এই কমিটির নামটাও মনে রাখা জরুরি। পরের নিউজটি হচ্ছে আরটিআই অ্যাক্ট 2005। এই অ্যাক্টের 2020-তে 15 বছর হয়ে গেল। আরটিআই অ্যাক্ট সম্পর্কে একটু পড়াশোনা করে রাখা জরুরি, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাক্ট, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এবং এ থেকে প্রশ্ন আসতে পারে। এর পরের নিউজটি কাশ্মীরকে নিয়ে। কাশ্মীরে বিভিন্ন যে পলিটিক্যাল পার্টি রয়েছে কাশ্মীরের, তারা একটি ডিক্লারেশন তৈরি করেছে, গুপকার ডিক্লারেশন। গুপকার ডিক্লারেশন হচ্ছে একটি চুক্তি বা প্যাক্ট, যাতে এই বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলি কাশ্মীরের, জম্মু অ্যান্ড কাশ্মীরের ইন্ডিয়ার সংবিধানে যে স্পেশাল স্টেটাস ছিল, সেই স্পেশাল স্টেটাসটাকে রিস্টোর করার জন্য এই গুপকার ডিক্লারেশন প্যাক্টটি তৈরি করা হয়েছে। এর পরের ন্যাশনাল নিউজটি হচ্ছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স নিয়ে। এই রিপোর্টটি 2020 অক্টোবরে পাবলিশড হয়েছে। তাতে ইন্ডিয়ার পজিশন হয়েছে 94th এবং 107 কান্ট্রিজ, 107টি দেশের মধ্যে 94তম স্থান পেয়েছে ভারত, যেটা খুব একটা ভালো নয়, কারণ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ আছে 75 নম্বর স্থানে, পাকিস্তান আছে 88 নম্বর স্থানে। তো গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ইন্ডিয়ার যেটা চিন্তার জায়গা, সেটা হচ্ছে চাইল্ড ওয়েস্টিং ইন্ডিয়াতে হাইয়েস্ট ওয়ার্ল্ডের মধ্যে। তো হাঙ্গার ইন্ডেক্স ইন্ডিকেট করে একটা দেশের হেলথের সিচুয়েশান কীরকম হতে পারে। এছাড়া ইউএনের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে, যার এফেক্টিভ পিরিয়ড হচ্ছে 2015 থেকে 2030, এই 15 বছরে জিরো হাঙ্গার ফর শর্ট বাই 2030 অ্যাচিভ করা, জিরো হাঙ্গার অ্যাচিভ করাই হচ্ছে লক্ষ্য। তো সেই লক্ষ্য অনেকটাই দূরে এখনও, যদি এরকম চলতে থাকে। সেক্ষেত্রে ভারতকে ইমপ্রুভ করতে হবে। চাইল্ড ওয়েস্টিং যেটা বলে, সেটা হচ্ছে লো ওয়েট টু হাইট, লো ওয়েট ফর হাইট রিফ্লেক্টিং অ্যাকিউট আন্ডার নিউট্রিশন, এটাকে চাইল্ড ওয়েস্টিং বলে। এক্ষেত্রে ইন্ডিয়ার ইমপ্রুভ করা ভীষণ প্রয়োজন। এর পরের নিউজটি হচ্ছে ভারতের গুজরাটে প্রথম সি প্লেন সার্ভিস চালু হলো অক্টোবর 2020-তে। আহমেদাবাদের সবরমতী রিভার ফ্রন্ট থেকে স্ট্যাচু অফ ইউনিটি নর্মদা ড্যামে
কেভাদিয়াতে যেটা আছে এই পর্যন্ত এই সি প্লেন সার্ভিস চলবে। এর পরের ন্যাশনাল নিউজটি হচ্ছে গুজরাট হাইকোর্ট, ভারতবর্ষের প্রথম হাইকোর্ট যারা তাদের জুডিশিয়াল প্রসিডিংসকে লাইভ স্ট্রিম করলো অনলাইনে ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এটা লিগাল হিস্ট্রিতে, ভারতের জুডিশিয়াল হিস্ট্রিতে এটা রিমার্কেবল একটা ফিট বা অ্যাচিভমেন্ট। যদি অনলাইন স্ট্রিমিং হয় জুডিশিয়াল প্রসিডিংসের, সেটা ইন জেনারেল মানুষের মধ্যে যে লিগাল অ্যাওয়ারনেস সেটাকে অনেকটা বাড়িয়ে দেবে। সুপ্রিম কোর্টেও যেটা সুপ্রিম কোর্টের প্রসিডিংস হয় সেটা লাইভ স্ট্রিমিং করার জন্য একটি কেস দায়ের হয়েছে এবং সুপ্রিম কোর্ট সেপ্টেম্বর 2018-তে এই সুপ্রিম কোর্টের প্রসিডিংসকে লাইভ স্ট্রিমিংয়ের জন্য ওপেন আপ করার পক্ষেই রায় দিয়েছে, যদিও এই রায় এখনও ইমপ্লিমেন্টেড হয়নি। এরপরে যে ন্যাশনাল নিউজটি দেখে নেব সেটা এনজিও প্রথম, ভারতে একটি এনজিও রয়েছে, তারা 15 বছর ধরে ASER অ্যানুয়াল স্টেট অফ এডুকেশন রিপোর্ট পাবলিশ করে। এই রিপোর্টটি ভারতের রুরাল ইন্ডিয়াতে এডুকেশনের গ্রাসরুট লেভেলের চিত্র কী সেটা আমাদের সামনে তুলে ধরে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটি সার্ভে, তাতে অ্যারিথমেটিক্যাল স্কিল কী আছে, রিডিং স্কিল কী আছে স্টুডেন্টদের, তা সেটা জানা যায়। যেটা ধরা পড়েছে এই সার্ভেতে সেটা হচ্ছে ভারতবর্ষে অ্যাক্সেস টু টেকনোলজি, স্কুল অ্যান্ড ফ্যামিলি রিসোর্সের শর্টেজ এগুলো আছে এবং তা ধীরে ধীরে ডিজিটাল ডিভাইডের দিকে স্টুডেন্টদের ঠেলে দেয়। মানে স্টুডেন্টদের কাছে অ্যাক্সেস টু টেকনোলজি থাকে না, তারা ডিজিটাল টেকনোলজির অ্যাক্সেস পায় না। তো এই সার্ভেটি খুব গুরুত্বপূর্ণ, ASER, এবং এটা করে এনজিও প্রথম। এর পরের যে নিউজটি দেখব সেটা হচ্ছে ICMR, তার অন্তর্গত একটি সংস্থা ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন NIN, এরা ভারতের অ্যাডাল্ট এজকে রিডিফাইন করেছে। আগে ছিল 20 থেকে 39 বছর, এখন সেটা হয়েছে 19 থেকে 39 বছর। এছাড়া বডি ওয়েটেরও রিডিফিনেশন হয়েছে। আগে ছিল অ্যাভারেজ ওয়েট অফ বডি ওয়েট মেনদের 60 কেজি, 60 কেজি, সেটা হয়েছে 65 কেজি, 65 কেজি। মহিলাদের ক্ষেত্রে ছিল 50 কেজি, সেটা হয়েছে 55 কেজি। NIN হায়দ্রাবাদ তার হেডকোয়ার্টার রয়েছে, হায়দ্রাবাদে অবস্থিত একটি সংস্থা। এটা শুরু হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে। তো এটা ফাউন্ডেশন করেছিলেন রবার্ট ম্যাকক্যারিসন। খুব ইন্টারেস্টিং হচ্ছে 1918 সালে স্যার রবার্ট ম্যাকক্যারিসন এটা বেরি এনকোয়ারি ইউনিট হিসেবে তৈরি করেছিল এই সংস্থাটিকে। পাস্তুর ইনস্টিটিউট, কুন্নুর, তামিলনাড়ুতে। পরবর্তীকালে এর হেডকোয়ার্টার শিফট হয় হায়দ্রাবাদে। এটা ভারতের ইন্ডিয়ান পাবলিক হেলথ, নিউট্রিশন অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ সেন্টার। এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট রিসার্চ সেন্টার ইন ইন্ডিয়া এবং লার্জেস্ট সেন্টার আন্ডার ICMR। এরপরে আমরা ইন্টারন্যাশনাল নিউজগুলো দেখে নেব। সেখানে প্রথমেই দেখতে পাচ্ছি কিরগিজস্তানের প্রেসিডেন্ট ছিলেন সরনবে জিনবিকভ, ইনি রিজাইন করেছেন এবং নতুন প্রেসিডেন্ট হয়েছেন সাদির জাপারভ। পরের নিউজটি হচ্ছে ইন্ডিয়া জাপানের মধ্যে একটা সাইবার সিকিউরিটি এগ্রিমেন্ট সাইন্ড হয়েছে অক্টোবর 2020-তে। এটা কভার করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, 5G, IoT, ইন্টারনেট অফ থিংস, এই ব্যাপারগুলোকে। তো এটা প্রশ্ন হিসেবে আসতে পারে রিসেন্টলি ইন্ডিয়া কার সাথে সাইবার সিকিউরিটি এগ্রিমেন্ট সাইন করেছে, এ ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়। ইন্ডিয়া জাপানের সাথে 2020 অক্টোবরে এই এগ্রিমেন্ট সাইন করেছে। এর পরের নিউজটি হচ্ছে তাজিকিস্তান দেশের নতুন প্রেসিডেন্ট হয়েছেন এমোমালি রহমান। এরপরে ইন্টারন্যাশনাল নিউজটি হচ্ছে পাকিস্তান ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিলের মেম্বার হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন। 2018 থেকে 21 পর্যন্ত 3 বছরের টার্মে পাকিস্তানের মেম্বার ছিল, আবার 2021 থেকে 24-এর জন্য নিযুক্ত হয়েছে। পাকিস্তানের যদিও হিউম্যান রাইটস রেকর্ড খুব একটা ভালো নয় এবং সেখানে মাইনরিটিদের ওপর ভায়োলেন্স বা মাইনরিটিদের ওপর অপারেশনের খবর আসে, সেক্ষেত্রে পাকিস্তানের এই ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিলে পদ পাওয়াটা একটু বিতর্কের বিষয়। এর পরের নিউজটি হচ্ছে নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার ইলেকশনে ইলেক্টেড হলেন জ্যাসিন্ডা আর্ডার্ন। ইনি খুব কম বয়সী একজন মহিলা প্রাইম মিনিস্টার নিউজিল্যান্ডের এবং লাস্ট যে ইলেকশন হয়েছে তাতে মেজরিটি পেয়ে ইনি প্রাইম মিনিস্টার নিযুক্ত হয়েছেন। এর পরের নিউজটি হু সম্পর্কিত। হুয়ের চিফ সায়েন্টিস্ট একজন ভারতীয় সৌম্যা স্বামীনাথন। ইনি
এই করোনা বা কোভিড-19 সময় এই সময়টিকে মাথায় রেখে একটা শব্দর কথা বলেছেন, ইনফোডেমিক। ইনফোডেমিক এই শব্দটির মানে হচ্ছে ওয়াইড স্প্রেড ফলস ইনফরমেশান, মিসলিডিং ইনফরমেশান। এর ফলে যে একটা ব্যাপক ক্ষতি হচ্ছে সমাজের, এই ক্ষতিটাকে বোঝানোর জন্য উনি প্যান্ডেমিকের সাথে সিমিলারিটি রেখে এই নতুন একটি শব্দ বলেছেন, ইনফোডেমিক। এটা খুব গুরুত্বপূর্ণ শব্দ। আমরা জানি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এছাড়া ইন্টারনেটে যে ফলস ইনফরমেশান প্রোপাগান্ডা হিসেবে বা বিভিন্ন কারণে বিভিন্ন ইন্টারেস্টের জন্য স্প্রেড করা হয়, সেটা একটা বৃহৎ জনগোষ্ঠীর নানাভাবে ক্ষতি করতে পারে, দেশের ক্ষতি করতে পারে, সমাজের ক্ষতি করতে পারে, করে। তো এরকম মিসলিডিং ইনফরমেশানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতে একটি মডিউল রয়েছে ফ্যাক্ট চেক। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মডিউল। এই ফ্যাক্ট চেক এই মিসলিডিং ইনফরমেশান বা ফলস ইনফরমেশানের ওপর একটা চেক করে, এবং যদি কোনো ইনফরমেশান ফলস হয় সেটাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ফ্যাক্ট চেকের মাধ্যমে ডিক্লেয়ার করে যে ইনফরমেশানটি সত্যি না ভুল, ঠিক না ভুল, সত্যি না মিথ্যে। ফ্যাক্ট চেক পিআইবির ওয়েবসাইটে পাওয়া যায়, প্রেস ইনফরমেশন ব্যুরো, এবং খুব রিসেন্টলি এই ফ্যাক্ট চেকের প্রবর্তন ইন্ডিয়াতে করা হয়েছে। এরপরের ইন্টারন্যাশনাল নিউজটি হচ্ছে থাইল্যান্ডকে নিয়ে। থাইল্যান্ডের প্রিমিয়ার বর্তমানে আমরা জানি, তার নাম প্রয়ুত চান-ও-চা। ইনি মিলিটারি কুপের মাধ্যমে 2014 সালে ক্ষমতায় আসেন। 2017 সালে থাইল্যান্ডের নতুন কনস্টিটিউশন লেখা হয় বাই মিলিটারি রেজিম। যদিও এই কনস্টিটিউশন দেশের একটা বড় অংশের মানুষ মেনে নিতে চায়নি, তাই জন্য থাইল্যান্ডে কন্টিনিউয়াসলি কনস্টিটিউশনের এগেনস্টে প্রোটেস্ট চলছে। তো থাইল্যান্ড বর্তমানে একটি টার্ময়েলের মধ্যে রয়েছে, এবং বর্তমান থাইল্যান্ডের প্রিমিয়ারের নাম প্রয়ুত চান-ও-চা। লেবানন ওয়েস্ট এশিয়ার একটি দেশ। লেবাননের প্রাইম মিনিস্টার দীর্ঘদিন ছিলেন সাদ হারিরি। খুব রিসেন্টলি উনি পুনরায় নিযুক্ত হয়েছিলেন। অক্টোবর 2020-তে উনি আবার পিএম নিযুক্ত হলেন লেবাননের। তবে একদম রিসেন্ট নিউজ হচ্ছে জুলাই 2021-এ উনি আবার রিজাইন করেছেন, এবং ওনার জায়গায় নতুন প্রাইম মিনিস্টার নিযুক্ত হয়েছেন লেবাননের নাজিব মিকাতি। এর পরের ইন্টারন্যাশনাল নিউজটি হচ্ছে ইন্ডিয়া ইউনাইটেড নেশনের যে একটি লেবার অর্গানাইজেশন আছে, আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তার চেয়ারম্যানের রোল পেয়েছে। অক্টোবর 2020 থেকে জুন 2021 পর্যন্ত এই চেয়ারম্যানের রোল ইন্ডিয়ার ছিল। 35 বছর পর ইন্ডিয়া এই চেয়ারটি পেয়েছে। আইএলওর সাথে ইন্ডিয়ার সম্পর্ক খুব পুরনো। আইএলও 1919 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং ইন্ডিয়া ব্রিটিশ পিরিয়ডেই এর ফাউন্ডিং মেম্বার হিসেবে এর পার্ট। পরবর্তীকালে যখন ইউনাইটেড নেশন তৈরি হয়, তখন আইএলও ইউনাইটেড নেশনের একটি পার্ট হয়। তো সেক্ষেত্রে আইএলওর বিশাল ভূমিকা রয়েছে লেবার অর্গানাইজেশনের ক্ষেত্রে, এবং ভারত যেহেতু একটি লেবার ইন্টেন্সিভ দেশ, যেখানে প্রচুর মানুষ ওয়ার্কিং সেক্টরে আছে, সেক্ষেত্রে আইএলওর মেম্বারশিপ ভারতের পক্ষে খুব গুরুত্বপূর্ণ। এর পরের ইন্টারন্যাশনাল নিউজটি হচ্ছে ইন্ডিয়া এবং ইউএস তারা ডিফেন্স এগ্রিমেন্টস সাইন করেছে, যার নাম বিইসিএ, বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট। বিইসিএ ইন্ডিয়া আর ইউএসের মধ্যে একটি ডিফেন্স এগ্রিমেন্ট। এটা জিওস্পেশিয়াল কোঅপারেশনের ওপর কাজ করবে। ইউএসের ডিফেন্সের ক্ষেত্রে ইউএসের এত কাছাকাছি আমরা যাচ্ছি, এটা তার একটা প্রমাণ। এবং ইন্ডিয়া ইউএসের সাথে ডিফেন্স সেক্টরে এই যে কোঅপারেশন, তার সাথে জাপান, অস্ট্রেলিয়াও আসছে, কোয়াড গ্রুপ তৈরি হচ্ছে, এবং এটা চায়নার বিরুদ্ধে একটা বড় রেজিস্ট্যান্স তৈরি করতে ইন্ডিয়াকে ডিফেন্স সেক্টরে হেল্প করবে। এই এগ্রিমেন্টের মাধ্যমে ইন্ডিয়ার আর ইউএসের ডিফেন্স রিলেশন আরও পোক্ত হবে। এরপরে আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং এনভায়রনমেন্ট রিলেটেড নিউজগুলো দেখে নেব। প্রথমেই দেখতে পাচ্ছি ভারতের ডিআরডিও অ্যান্টি সাবমেরিন টর্পেডো সিস্টেম ডেভেলপ করেছে, এর নাম স্মার্ট। এর টেকনোলজিটা হচ্ছে মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডো, স্মার্ট এর অ্যাক্রোনিম। এই সিস্টেমটা সাবমেরিন ওয়ারফেয়ার, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারে ইন্ডিয়াকে হেল্প করবে। এরপরের নিউজটি হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ নিয়ে। ভারতের আরও দুটি বিচ ব্লু ফ্ল্যাগ ট্যাগ পেল, সেগুলো হলো কাসারকোড বিচ, উত্তর কর্ণাটকে অবস্থিত, এবং পদুবিদ্রি বিচ, সেটা উদুপি ডিস্ট্রিক্ট, কর্ণাটকে অবস্থিত। আমরা জানি ব্লু ফ্ল্যাগ একটি ইকো ট্যুরিজম মডেল উইথ ফেসিলিটিস, যে বিচগুলোতে থাকে তাদের ব্লু ফ্ল্যাগ ট্যাগ দেওয়া হয়। এটা ডেনমার্ক বেসড একটি এজেন্সি, FEE, ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্ট এডুকেশন।
তারা এই ট্যাগটা দেয়। ভারতও এই বছর নিজেদের উদ্যোগে একটি নতুন ইকো লেভেল সিস্টেম শুরু করেছে বিচের জন্য, সেগুলো তার নাম হচ্ছে বিমস, বিচ এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাস্থেটিক্স ম্যানেজমেন্ট সার্ভিস। এটা ভারতের ICZM ইন্টিগ্রেটেড কোস্টাল জোন ম্যানেজমেন্ট প্রজেক্টের অন্তর্গত, এবং ভারতের এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের মিনিস্ট্রি যেটা আছে তারা এই ট্যাগ দেবে উইথ সোসাইটি অফ ইন্টিগ্রেটেড কোস্টাল ম্যানেজমেন্ট, সিকমের সাথে। এর পরের নিউজটিও পলিউশন বা ক্লাইমেট এনভায়রনমেন্ট নিয়ে। সেখানে স্টেট অফ গ্লোবাল এয়ার 2020 একটি রিপোর্ট বেরিয়েছে, US বেসড অর্গানাইজেশন এই রিপোর্টটি পাবলিশ করেছে, হেলথ এফেক্টস ইনস্টিটিউট অফ US। তারা বলছে আউটডোর এবং হাউসহোল্ড পলিউশন এটা ভারতে প্রতি বছর 1,16,000 মৃত্যু ঘটায়, যাদের বয়স 0 থেকে 1 বছরের মধ্যে। মানে শুধুমাত্র প্রথম বছরে এতজন শিশু ইনডোর পলিউশন এবং হাউসহোল্ড পলিউশন এবং আউটডোর পলিউশনের জন্য মারা যায়। মেন কজিং ফ্যাক্টর হচ্ছে PM বা পার্টিকুলেট ম্যাটার। তো এছাড়াও ইন্ডিয়ার পক্ষে আরেকটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান হচ্ছে, ইন্ডিয়া গোটা পৃথিবীতে হাইয়েস্ট পার ক্যাপিটা পলিউশন এক্সপোজার ইন্ডিয়াতে রয়েছে। এটার পরিমাণ হচ্ছে 83.2 মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার। এটাও একটা অ্যালার্মিং ডেটা। তো এক্ষেত্রে ভারতের আরও এনভায়রনমেন্ট নিয়ে সচেতন হওয়া প্রয়োজন। এরপরের নিউজটি হচ্ছে ইসরো তাদের নতুন আর্থ অবজারভেশন স্যাটেলাইট EOS-01 এটা লঞ্চ করবে, নভেম্বর মাসে লঞ্চ করলো 2020-তে। এরপরে সায়েন্স রিলেটেড নিউজটি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অফ সান। এটা খুব কিউরিয়াস একটি বিষয়। এটার ইউনিক ফিচার হচ্ছে অন্যান্য যে স্টারগুলো আছে তাদের ম্যাগনেটিক ফিল্ড মোটামুটি ফিক্স থাকে, কিন্তু সানের বা সূর্যের এই ম্যাগনেটিক ফিল্ড এর পোলারিটি রিভার্স করে রাফলি ওভার 11 ইয়ার্স, প্রতি 11 বছরে। এবং 1967 সাল থেকে এই ডেটা ভারতের কাছে আছে। কোদাইকানাল সোলার অবজারভেটরি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের যে অবজারভেটরি, সেখান থেকে এই সোলার পোলারিটির ম্যাগনেটিক পোলারিটির স্টাডি করা হয়। রেগুলার ডেটা ভারতের কাছে আছে। বর্তমানে ইন্ডিয়ার সাথে রাশিয়ার একটি জয়েন্ট ভেঞ্চারে এই অবজারভেশনের কাজ চলছে। তো এই সোলার অবজারভেটরিটা কোথায় এটা জানাও জরুরি, এবং এই ম্যাগনেটিক পোলের যে রিভার্সাল সূর্যে ঘটে এটাও মনে রাখা জরুরি। এরপরের নিউজটি হচ্ছে ম্যানগ্রোভ প্লান্ট। এটা ইউনিভার্সিটি অফ ক্যালকাটার কিছু রিসার্চার তারা অবজার্ভ করেছেন যে হুগলি রিভার কলকাতাতে ম্যানগ্রোভ প্লান্ট স্পট দেখা গেছে। তো এটা আনন্দের বিষয় মোটেই নয় তারা বলছেন, কারণ তারা বলছেন যে যেখানে ম্যানগ্রোভ হওয়া দরকার সেটা একটা স্যালাইন এনভায়রনমেন্ট, যেখানে লবণের পরিমাণ বেশি থাকে, লবণাক্ত জল। কিন্তু আমাদের হুগলি রিভার কলকাতাতে যদি এই প্লান্ট হচ্ছে, তার মানে এটা মিন করছে যে মাইক্রো ক্লাইমেটে কিছু পরিবর্তন ঘটছে, এবং সেটা মেনলি ঘটছে পলিউশনের জন্য। ফারাক্কা ব্রিজ নির্মাণের ফলে এই হুগলি রিভারে ফ্রেশ ওয়াটারের ইনজেকশন বেড়ে গেছে। এটা দীর্ঘদিন ধরে হয়েছে, এবং তারপরে প্রচুর নন পয়েন্ট সোর্স থেকে কেমিক্যাল পলিউশন রিভারে এসে যুক্ত হচ্ছে, যাতে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড জলের বেড়ে যাচ্ছে। এরকম একটা পরিবেশে সাধারণত ম্যানগ্রোভ প্লান্ট হতে দেখা যায়। ইতিপূর্বে চায়নাতে দেখা গেছে এই ঘটনা ঘটেছে, এবং সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে হুগলি নদীতে। তো এটা একটা ক্লাইমেট চেঞ্জেরই পার্ট। ম্যানগ্রোভ হুগলি নদীতে দেখা যাচ্ছে, এটা একটা মেবি একটা ইন্ডিকেশন হতে পারে যে ভবিষ্যতে স্টর্ম সার্জ, ইরোশন এবং ফ্লাডিং এই অঞ্চলে আরও বেড়ে যাবে। লাস্ট যে নিউজটি সায়েন্স থেকে আমরা দেখে নেব সেটা হচ্ছে নাসার স্পেসক্রাফট OSIRIS-REx। এটা অ্যাস্টেরয়েড বেনু যে অ্যাস্টেরয়েড আছে সেখান থেকে মেটেরিয়াল কালেক্ট করতে সমর্থ হয়েছে। এটা খুব যুগান্তকারী একটি স্টেপ। তো দুটো নামই মনে রাখা জরুরি। অ্যাস্টেরয়েডটির নাম বেনু, যেখান থেকে মেটেরিয়াল কালেক্ট হয়েছে, আর যে করেছে সেই যানটি স্পেসক্রাফটটির নাম OSIRIS-REx। এরপরে আমরা অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কিত নিউজগুলো দেখে নেব। প্রথমে দেখাচ্ছি দীনেশ খাড়া, ইনি SBI এর নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন অক্টোবর 2020-তে রজনীশ কুমারের জায়গায়। এরপরের নিউজটি হচ্ছে RBI এর নতুন ডেপুটি গভর্নর নির্বাচিত হলেন বা নিযুক্ত হলেন রাজেশ্বর রাও। তারপরের নিউজটি ভীষণ ইম্পর্টেন্ট। ভারতের প্রিন্সিপাল ইকোনমিক অ্যাডভাইজার ইনি সঞ্জীব সান্যাল,
এই নামটা মনে রাখা জরুরি। ভারতের প্রিন্সিপাল ইকোনমিক অ্যাডভাইজার সঞ্জীব সান্যাল। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য ভারতের চিফ ইকোনমিক অ্যাডভাইজার ডক্টর কৃষ্ণমূর্তি সুব্রমণিয়ান এবং ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল টু প্রাইম মিনিস্টার EACPM, এটা এই কাউন্সিলটির চেয়ারম্যান বিবেক দেবরায়। এরপরে আমরা স্পোর্টস সম্পর্কিত নিউজগুলো দেখে নেব। রবার্ট লিওয়ানডস্কি, পোল্যান্ডের ফুটবল প্লেয়ার, ইনি বায়ার্ন মিউনিখের হয়ে ফুটবল খেলেন। ইনি উয়েফার মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন 2020 সালে। এরপরের নিউজটি হচ্ছে মানকাডিং। এটা ক্রিকেটে একটি আউট করার উপায়। যে টেকনিকে এই আউটটা করা হয় সেটা হচ্ছে নন স্ট্রাইক এন্ডের ব্যাটসম্যান যদি বেরিয়ে যান তখন বোলার বলটা ডেলিভারি না করে বলটাকে উইকেটে ছুঁয়ে এই আউটটি করেন। এই আউটটি প্রথম পৃথিবীতে করেছিলেন ভারতের বিনোদ মানকার বলে একজন প্লেয়ার। তার নাম অনুসারে এই আউটটির নাম হচ্ছে মানকাডিং। তিনি বিল ব্রাউনকে এই আউটটি করেছিলেন 1947 সালে। তো এই আউটটি যখনই হয় ওই ক্রিকেটে তখন এটা নিয়ে চর্চায় তৈরি হয়। এরপরের যে নিউজটি আমরা দেখে নেব সেটাও ক্রিকেট রিলেটেড। স্টিভ ওয়া, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্যাপ্টেন, তিনি একটি বই লিখেছেন দ্য স্পিরিট অফ ক্রিকেট ইন্ডিয়া, স্টিভ ওয়ার লেখা একটি বই। এর পরের স্পোর্টসের নিউজটি হচ্ছে অলিম্পিক 2020 তার স্পোর্টস ডিরেক্টর নির্বাচিত হয়েছেন মিকাকো কোটানি। 1988 সোল অলিম্পিকের ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন সুইমিংয়ে, টিম ইভেন্টে। তো ইনি অলিম্পিক টোকিও 2020 স্পোর্টস ডিরেক্টর। এরপরে লাস্ট যে নিউজটি স্পোর্টসের দেখছি সেটা হচ্ছে জিম্বাবুয়ের কোচ, একজন ভারতীয় ক্রিকেটার বা জিম্বাবুয়ে ক্রিকেট টিমের কোচ লালচাঁদ রাজপুত। উনি কেন নিউজে এসেছেন? কারণ পাকিস্তানে জিম্বাবুয়ে ট্যুর করতে গেছিলো এবং ওনাকে জিম্বাবুয়ের যে ভারতীয় দূতাবাস তারা যেতে দেয়নি। তো ভারতীয় একজন কোচ জিম্বাবুয়ের রয়েছেন, সেটাও মনে রাখা দরকার, লালচাঁদ রাজপুত। আমাদের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কোনো সাজেশান থাকলে জানাবেন। আমরা পরবর্তী মাসগুলির ভিডিও নিয়ে খুব শিগগিরই হাজির হব। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।